শাম্মী ভাবি ছিলেন ভীষণ অমিশুক, সুন্দরী এবং চুপচাপ। আমাদের পাশের ফ্ল্যাটে তিনি থাকতেন। যে কোনো সময় ইচ্ছা করলেই তিনি আমাদের বাসায় আসতে পারতেন, আম্মার সাথে গল্প করতে পারতেন। কিন্তু তিনি তেমন আসতেন না, বরং তিনি থাকতেন তার বড় নির্জন অন্ধকার ফ্ল্যাটটাতে, একদম একা একা। শাম্মী ভাবির হাজব্যান্ড টুটুল ভাই থাকতেন দুবাইতে। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার হিসেবে ছিলেন। বছরে 2বার দেশে আসতেন। তিনি আবার শাম্মী ভাবির ঠিক উল্টো, অর্থাৎ দারুণ মিশুক মানুষ। দেশে এসে দেখা করতে আসতেন আব্বার সাথে, কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। তাদের কথার মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজতন্ত্র সব বিষয়ই চলে আসতো। কথা তাদের শেষই হতো না। শেষ পর্যন্ত মাই বাবাকে ধমকাতো, ছেলেটা দেশে এসেছে, এখন বউকে একটু সময় দেবে, সে জায়গায় তুমি বকর বকর করতে করতে ওকে আটকে রেখেছ। ওঠো তো এবার, হলো তো অনেক, আক্কেল জ্ঞান যদি হতো তোমার। টুটুল বাবা যাও তো, স্বামীকে একটু সময় দাও, মেয়েটা তোমার জন্য সবটা সময় মন খারাপ করে বসে থাকে। শাম্মী ভাবি আর টুটুল ভাইকে আমি কিন্তু পারফেক্ট কাপল বলতে পারবো না কোনো দিনও। তাদের মধ্যে কখনোই আমি তেমন মিলমিশ দেখিনি। একসাথে যখন থাকতো দুইজন, বেশ চুপচাপ হয়েই থাকতো। স্বামীকে অনেকদিন পর কাছে পেলে স্ত্রীদের যেমন একটা আহ্লাদীপনা কাজ করে, শাম্মী ভাবির মাঝে তার ছিটে ফোঁটাও থাকতো না। তার উপর তাদের অন্য কষ্ট ছিল, বাচ্চা হচ্ছিল না তাদের। দুজন এই জন্য বেশ কয়েকবার ডাক্তারও দেখিয়েছিলেন। আমরা বিষয়টা জানতাম, কিন্তু তার ফলাফল কি কখনো জানতে পারিনি, জানতেও চাইনি আসলে কি। ওসব তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাতে আমাদের নাক গলানো একদমই ঠিক না। এবার টুটুল ভাই বিদেশে যাওয়ার পর স্বামী ভাবি কেমন যেন আরও চুপচাপ হয়ে গেলেন। আমাদের বাড়িতে আগে যতটুকুই আসতেন, এবার আসা একদমই বন্ধ করে দিলেন। তারপর দেখলাম তার চালচলনেও বেশ পরিবর্তন চলে আসলো। বাইরে যখনই যেতেন শরীর মুখ সব ঢেকেই বাইরে যেতেন। খুবই স্বাভাবিক ব্যাপার। মানুষ যখন তার কোনো সমস্যার বাহ্যিক সমাধান পায় না, তখন তার শেষ ভরসা হিসেবে সৃষ্টিকর্তার দিকে ঝুঁকে যান। স্বামী ভাবিও সেই পথেই হাঁটছেন। একদিন ভাবি আম্মুকে জানালো, আন্টি, একটা কিন্ডারগার্টেনে চাকরি নিয়ে নিলাম। বাসায় একা থাকতে একদমই ভালো লাগে না, কিছু করে তো সময়টা কাটানো যাবে। মা হেসে বললেন, খুবই ভালো কাজ করেছ, বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে সময়টা ভালো লাগবে। স্বামী ভাবি দীর্ঘশ্বাস ফেললেন। মা তখনই বুঝতে পেরেছিলেন কথাটা বলে তিনি ঠিক করেননি। সন্তান না হবার যে হাহাকার, ভাবির দীর্ঘশ্বাসে তা কি দারুণভাবেই না ফুটে উঠেছিল। ভাবি সকাল বিকাল কিন্ডারগার্টেনে যেতে লাগলেন, ফিরতেন সন্ধ্যার পর। এরপর তার বাসায় নির্জীব নীরবতা। সেই বাসায় যে কেউ আছে কখনো বোঝাই যেত না। সেই নিরালা নির্জন ফ্ল্যাটের সামনেই একদিন আমরা দেখলাম মানুষ, অনেক মানুষ, সবাই স্বামী ভাবিদের আত্মীয়। স্বামী ভাবি তখন বাসায় নেই, তার বোনের বাড়ি গেছেন। মাঝে মাঝেই যেতেন। তার বোনের বাড়ি চট্টগ্রামে, সেখানে গিয়ে বেরিয়ে আসতেন 3 থেকে 4 দিনের জন্য। মা একবার বলেছিলেন, তোমার বোনের বাসাতেই একদিন গিয়ে থাকতে পারো তুমি, টুটুল যেহেতু এখানে থাকে না, এই ঢাকায় একা পড়ে থাকার কোনো দরকারই নেই। স্বামী ভাবি বললেন, আন্টি, একটু সমস্যা আছে। মা বললেন, কি সমস্যা? স্বামী ভাবি বললেন, আমার বোনের তো নিজের বাড়ি না আন্টি, শ্বশুর বাড়ি ওইটা, ওই বাড়িতে তো আর বেশি দিন থাকা যায় না। স্বামী ভাবির মা বাবা মারা গিয়েছিলেন। টুটুল ভাইয়েরও একই অবস্থা। তাদের আত্মীয় স্বজনের কেউই স্বামী ভাবিকে নিজের বাসায় রাখার পক্ষপাতী ছিলেন না। শুনেছিলাম তাদের বিয়েটা হয়েছিল 2 পরিবারের অমতে, তাই এসব ব্যাপারে পরিবারের মধ্যে একটু রেষারেষি ছিল। এই কারণেই বেচারিকে এভাবে একা একা ঢাকা শহরে পড়ে থাকতে হচ্ছিল। যেই স্বামী ভাবি বাসায় একা থাকতে তার পরিবারের একটা মানুষ খড়কুটো ফেলতেও আসতো না, সেইখানে তিনি বোনের বাড়ি যেতেই এত এত আত্মীয় স্বজন এসে ভিড় করছেন বাড়ির সামনে। ব্যাপারটা একটু অদ্ভুতই লাগে। আমরা গেলাম খবর নিতে। হট্টগোলে ততক্ষণে ফ্ল্যাটের অন্যান্য মানুষেরাও চলে এসেছেন। আব্বুই গিয়ে লোকগুলোর সাথে কথা বললেন, আপনারা কি স্বামীর আত্মীয় স্বজন? জি। এখানে এসেছেন যে? স্বামী তো নেই, আসার আগে একটু খোঁজ নিয়ে আসবেন না? খোঁজ নিতেই তো এসেছি, ওর ফোন বন্ধ। তাহলে তার বোনকে ফোন দেন, ও তো ওর বোনের বাড়িতেই বেড়াতে গিয়েছে। মোচওয়ালা একটু রাগী রাগী ধরনের এক লোক সামনে এসে বললেন, কার বাড়িতে আছেন বললেন? কেন বোনের বাড়িতে? কোন বোনের বাড়িতে? আমি কি আর
তার সব বোনকে চিনি। এই তুমি বলো তো কোন বোন? তোমাকেই তো বলতো সব কিছু। বাবা শেষ কথাটা মাকে বললেন। মা উত্তর দিলেন, ওই যে ওর যে বোন চট্টগ্রামে থাকে তার বাড়িতে গেছে বেড়াতে। কবে গেছে ওই বোনের বাড়িতে? 3-4 দিন তো হলো। মোচওয়ালা লোকটা বলল আমি ওর সেই বোনের জামাই। ও আমাদের বাড়িতে কেন? কোনো বোনের বাড়িতেই বেড়াতে যায় নাই। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। তবে কোথায় গেল মেয়েটা? কোনো দুর্ঘটনা ঘটল না তো? শাম্মী ভাবির বোনের জামাই বলেই চলল। টুটুল দুবাই থেকে আমাদের কল দিয়ে বলল সে স্বামীকে ফোনে পাচ্ছে না। এমনটা কখনো হয় না। গত 2 দিন তার নম্বর বন্ধ। আমরাও ফোন দিলাম, কোনো খবর নেই। পরে একদম ঢাকাতেই চলে এলাম কি হয়েছে জানতে। এখানে এসে আপনাদের দারোয়ানের কাছে শুনলাম সে নাকি চট্টগ্রামে গেছে। চট্টগ্রামে গেলে সে কি আমাদের বাড়িতে যেত না? তাহলে ও গেল কোথায়? আমরাও ব্যাপারটা ভাবলাম, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, নইলে তার কোনো খোঁজ পাওয়া যাবে না কেন। ভাবির দুলাভাই চলে গেলেন, বললেন তিনি আরও খোঁজ খবর করবেন। এর মধ্যে ভাবি যদি ফিরে আসে আমরা যেন তাকে জানাই। আমরা বললাম আচ্ছা, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর মধ্যে 3-4 দিন কেটে গেছে। স্বামী ভাবির আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। ওনার দুলাভাই মাঝে মাঝে 1-2বার ফোন দিয়েছিল ভাবির খবর নিতে। আমরা জানিয়ে দিয়েছি সে ফেরেনি। তিনি এরপর জানতে চেয়েছিলেন স্বামী ভাবি যে চট্টগ্রামে যাবেন এটা তিনি কাকে বলে গিয়েছিলেন। আমরাও জানালাম ভাবি চট্টগ্রামে গেলে কাউকে জানিয়ে যেতেন না, যাওয়ার সময় কেবল দারোয়ানকে বলে যেতেন। এবারও তিনি দারোয়ানকে বলেই চলে গিয়েছিলেন। এর মধ্যে আবার আরেক গ্যাঞ্জাম শুরু হয়েছে। আমাদের পাশের বিল্ডিংটা একদম আমাদের বিল্ডিং ঘেঁষেই করা। এরকম করার নাকি নিয়ম নেই। সরকারের নিয়ম অনুসারে কয়েক ফিট ফাঁকা রাখতে হয় 2 বিল্ডিংয়ের মধ্যে। তারা এই নিয়মের তোয়াক্কাই করেননি, একদম আমাদের বিল্ডিং এসে বাড়ি তুলে ফেলেছেন। এর উপর ওই বিল্ডিংয়ের মানুষজন চূড়ান্ত অভদ্র। তাদের যত ময়লা 2 বিল্ডিংয়ের চিপার মধ্যে ফেলে দেন। ওই ময়লা পচে দুর্গন্ধ হয়, আর এই দুর্গন্ধের জন্য দায়ী করে আমাদের। আমরাই নাকি বিল্ডিং নোংরা করে দুর্গন্ধ করে রাখি। এবারও তাই হলো। কয়েকদিন থেকে বিল্ডিংয়ের কেমন যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ওরা যথারীতি তেড়ে এসেছে, আমাদের জন্যই নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরাও এবার কোমর বেঁধে নেমেছি। এবার ময়লা ওদের দিয়েই পরিষ্কার করাবো, না হলে দরকার হলে প্রচুর মারামারি হবে। তবুও এবার ওদের এত সহজে ছেড়ে দিব না। এই রকম ঝামেলার মধ্যেই একদিন পুলিশ এলো বাসায়, সাথে স্বামী ভাবির দুলাভাই। তিনি মুখ কঠিন করে বলতে লাগলেন স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা সত্যি করে বলেন তো ও কোথায়? সত্যি কি ও চট্টগ্রামে গেছে নাকি অন্য কোথাও পালিয়ে গেছে? বাবা বললেন আজব ব্যাপার, এটা আমরা কেমনে বলবো? সে তো আমাদেরও কিছু বলে যায়নি। দারোয়ানকে যা বলেছে আপনাদেরও তাই বললাম। ধর্মিয়া দারোয়ানের কথা ধরে বসে আছেন। একটা বড় মেয়ে কি এমনি এমনি হারায় যেতে পারে? আপনারা সত্যি কিছু জানলে বলে দেন দয়া করে, আমাদের ঝামেলাটাও কমে যাক। বুঝছি, এখন ওর ঘরে ঢোকা ছাড়া উপায় নাই। দেখি ঢুকে মাল সামানা কিছু আছে নাকি, নাকি সব নিয়ে পালায় গেছে। বলেই তিনি কাকে যেন ফোন দিলেন। তারপর ফোনটা বাবাকে ধরিয়ে দিয়ে বললেন, নেন কথা বলেন। ফোনে ছিল টুটুল ভাই। বাবা স্বামী ভাবির দুলাভাইকে যা বলেছিলেন টুটুল ভাইকেও তাই বললেন। এরপর দুলাভাই ফোনটা ফেরত দিয়ে বললেন, ঠিক আছে টুটুল, তোমাদের দরজা ভাঙছি তাহলে। ওসি সাহেব দরজা ভেঙে ফেলেন, আমি স্বামীর দুলাভাই, আমি পারমিশন দিলাম। কিছু হলে দায়িত্ব আমার। ফ্ল্যাটের সামনে মানুষের ভিড় লেগে গেছে। সবাই চরম আনন্দ নিয়ে দেখছে পুলিশের দরজা ভাঙা। এই ভিড়ের মাঝে আমি একজনকে দেখলাম, আর 10টা সাধারণ 30-35 বছরের বাঙালি যুবকের মতোই তার চেহারা, কেবল চোখটা অন্যরকম। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, এক দৃষ্টিতে তিনি দরজার দিকে তাকিয়ে আছেন। পুলিশের লোকজন ওনাকে দেখে একজন আরেকজনকে ইশারা করে হাসাহাসি শুরু করেছেন। ভাবটা এমন যে দেখ পাগলটা চলে এসেছে। উনি বিষয়টা দেখলেন কিন্তু পাত্তা দিলেন না, তার সব মনোযোগ দরজার দিকে। তবে ওনাকে দেখে আমি চিনতে পেরেছি, আমার বন্ধু সাকিবের মামাতো ভাই উনি। শুধু পুলিশের মধ্যে না, শুনেছি ওনার পরিবারের মধ্যে ওনার একটু পাগল বলে সুখ্যাতি আছে। সাকিব বলেছিল ওনার কথা, ভালো ছাত্র ছিলেন, ডিপার্টমেন্ট ফার্স্ট, ভার্সিটিতে টিচার হিসেবে ডাক পেয়েছিলেন। বিসিএসের ভাইভাতেও নাকি উতরে গিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। এখানে ওখানে কেবল রহস্য খুঁজে বেড়ান। ভাইয়ার নাম হয় কিংসুক।
পুলিশ দরজা ভেঙে ফেলল। তখনই ভীষণ বাজে একটা গন্ধ এসে যেন ঘুষি মারল আমাদের নাকের ভেতর। এই গন্ধ নিয়েই এতদিন গ্যাঞ্জাম লাগছিল আমাদের দুই বিল্ডিংয়ের মাঝে। আজকে তার উৎস জানা গেল। পুলিশ সবাইকে দাঁড়াতে বলে নিজেরা চলে গেলেন ভিতরে। কিছুক্ষণ পরেই তারা ফিরে এলেন, মুখ কেমন শুকনো করে। এসেই জিজ্ঞাসা করলেন, শাম্মীকে চিনত কে? সবাই শাম্মীকে চিনত, কিন্তু ভয়ে তখন কেউ কথা বলে না। শাম্মীর দুলাভাই বললেন, আমিই তো চিনি, আসুন আমাদের সাথে। আর ফ্ল্যাটের দুই একজন এলেও হয়। বাবা ঢুকলেন, সাথে আমি। আমার পেছন পেছন ঢুকলেন কিংসুক ভাই। ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, আপনি এখানে কি করেন? কিংসুক ভাই মুচকি এসে বললেন, আপনারা যা করছেন তাই করি, শাম্মীর খোঁজ করি। আপনাকে কি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে? শাম্মী ভাবির মোচওয়ালা দুলাভাই বলে উঠলেন, জি জি, আমি দায়িত্ব দিয়েছি। ওসি সাহেব প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, আচ্ছা আসেন। আমরা তিনজন ভিতরে ঢুকলাম। মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুম, সেটা পেরিয়ে ভেতরের ঘরে যেতে হয়। আমরা ড্রয়িং রুম পেরিয়ে ভাবিদের বেডরুমের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে সেই দুর্গন্ধ আরও তীব্র হচ্ছিল। বেডরুমের দরজায় পর্দা সরিয়ে আমরা ভেতরে ঢুকলাম। খুব সাধারণ একটা রুম, একটা ওয়ার্ড্রব, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বিছানা, আর বিছানার পাশে বেডসাইড টেবিল। ঘরের সাথে বারান্দা, বারান্দার ওপাশে পাশের বিল্ডিংয়ের দেয়াল। বারান্দার দরজা আর জানালা বন্ধ, জানালার পর্দা টানা। বাইরের কোনো আলো ঘরে ঢোকার কথা নয়। রুমটা অন্ধকার হয়ে থাকতো, যদি না পুলিশরা আগে এসে রুমের লাইট জ্বালিয়ে না রাখতেন। তবে এগুলো কিছুই না। ঘরের ভেতর যে ভয়ঙ্কর বিভৎসতা আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটা ছিল বিছানার ওপর। আমরা দেখলাম একটা মানুষ, তাকে দেখে চেনা যাচ্ছে না। ফুলে ঢোল হয়ে আছে শরীর, শরীরের জামা শক্ত করে চেপে আছে শরীরের সাথে। ওর চোখ বন্ধ, মুখটা খোলা। এই আটকানো বদ্ধ পরিবেশেও কিছু পিঁপড়া আর মাছির দল ভিড় করেছে শরীরটার চারপাশে। মানুষটার যে শাম্মী ভাবি, সেটা বুঝতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো। আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম, খারাপ লাগছিল, কেমন বমি বমি পাচ্ছিল। বাইরে এসে লোকদের ভিড় ঠেলে একদম নিচে চলে গেলাম, বিল্ডিংয়ের বাইরে। বাইরের আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি হয়েছে একটু আগে। ঠান্ডা আবহাওয়ায় মাথাটা একটু ঠান্ডা হলো, কিন্তু চোখ থেকে শাম্মী ভাবির ছবিটা সরাতে পারছিলাম না। তখনই আমার ঘাড়ে একটা হাত পড়ল। তুমি ঠিক আছো? আমি তাকিয়ে দেখি কিংসুক ভাই। বললেন, বমি করলে করে ফেলো। আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম, না। গুড, তোমার সাহস আছে। এমন বাজে জিনিস দেখেও এত তাড়াতাড়ি সব সামলে নিয়েছো। আপনি কি আমাকে চেনেন? না তো, চেনার কথা নাকি? ভাই, আমি সাকিবের বন্ধু। ও আচ্ছা, তুমি কি উপরে যাবে এখন? জি। আমি কিংসুক ভাইয়ের সাথে উপরে উঠতে লাগলাম। সাকিবের বন্ধু শুনেও উনি আমার দিকে বেশি আগ্রহ দেখালেন না, নামটাও জিজ্ঞেস করলেন না। কি যেন গভীর চিন্তায় মগ্ন ছিলেন তিনি। বাইরে এসে দেখলাম আব্বা আর ভাবির দুলাভাই দুজনেই বাইরে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই শুকনা, মনে হচ্ছে বমি টমিও করে এসেছেন এর মধ্যেই। ওসি সাহেব বাইরে এসেই হম্বিতম্বি শুরু করলেন। কে জানি দেখেছিল এই মহিলাটাকে বাইরে যেতে? কে? দারোয়ান দেখেছিল। দারোয়ান কই? দারোয়ান চাচা ভিড়ের এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন। তার নাম উঠতেই তিনি ধুম করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছু জানি না স্যার। তোরে কিছু জানতে বলছি? তুই খালি বল, ওই মহিলাকে বের হতে দেখছস কিনা? জি। কবে দেখছস? এই তো 1 সপ্তাহ আগে। এরপর আর তারে বাড়ি আসতে দেখোস নাই? না স্যার, দেখি নাই। সত্যি করে বল কিন্তু। জি স্যার, আমি সত্যিই বলতেছি। সে কি আসলে বাইরে গেছিল? জি স্যার। প্রমাণ কি তোর কাছে? সিসিটিভি আছে তো স্যার। আমরা সবাই নিচে গেলাম। নিচে দারোয়ানের রুমে সিসিটিভির মনিটর রাখা, সেখানে আমরা 1 সপ্তাহ আগের ভিডিও প্লে করলাম। 28 জুলাই 2022 সকাল 9টা। মানুষ ঢুকছে বেরোচ্ছে, স্বামী ভাবির কোনো চিহ্নই দেখতে পেলাম না। হঠাৎ সকাল 10টা 10 মিনিটে আমরা একজনকে লিফট থেকে নেমে সদর দরজার দিকে যেতে দেখলাম। তার শরীর মুখ সব ঢাকা, তবুও তাকে চিনতে আমাদের অসুবিধা হলো না। সেই রকম উচ্চতা, সেই রকম গড়ন, সেই রকম চলার ভঙ্গি। আমরা সবাই আতঙ্ক, বিস্ময় আর ভয় নিয়ে দেখলাম যে শাম্মী ভাবির লাশ আমরা দেখে এসেছি বদ্ধ ঘরে, তিনি দরজা দিয়ে হেঁটে বাইরে চলে যাচ্ছেন, চুপচাপ, একা একা। তাহলে আমাদের পাশের ফ্ল্যাটে বিশাল, নীরব, নিশ্চুপ, নিস্তব্ধ
বিরাট ফ্ল্যাটটায় এই 7 দিন আলো আঁধারির মধ্যে নির্জনে যে লাশটা পড়েছিল সেটা কার লাশ? স্বামী ভাবিকে বাইরে বেরিয়ে যেতে দেখলাম আমরা সিসিটিভি ফুটেজে। তাকে না চেনার একদমই কোনো উপায় নেই। সেই রকম উচ্চতা, সেই গড়ন। তিনি যে পোশাক পরে বাইরে যান সেই পোশাকই তার পরনে। ওসি সাহেব দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, এই সেই মহিলা? জি স্যার। স্ট্রেঞ্জ। এরপর আর সে বাড়ি ফেরেনি? না স্যার। এখানে কি তুমি একাই ডিউটি করো? না স্যার, শিফটিং আছে। তোমার পরে যে আসে সে কোথায়? সিঁড়ির পেছনে একটা ঘর আছে, সেইখানে সে ঘুমায়। তোমার ডিউটি শেষ হলে তুমিও কি সেইখানে ঘুমাও? জি স্যার, আমরা একসাথেই ঘুমাই। ডিউটি করার মাঝে তোমরা কি একটিও বাইরে যাও না? না স্যার। বেটা সত্যি কথা বল কিন্তু। দারোয়ান চাচা আমতা আমতা করে বলল, মাঝে মাঝে চা খাইতে বাইরে যাই স্যার। ওসি সাহেব তৃপ্তির হাসি হাসলেন। ফিরতে যাবেন দেখলেন কিংসুক ভাই দাঁড়িয়ে আছেন। ওসি সাহেবের হাসিও পাল্টে গেল। এবার ব্যঙ্গের হাসি হেসে বললেন, কি ফেলুদা সাহেব, কোনো প্রশ্ন করা বাদ রাখলাম নাকি? না, সবই ঠিক আছে। আমি কেবল সিসিটিভি ফুটেজটা আরেকবার দেখব। আচ্ছা দেখেন তাহলে। মিশুক ভাই চোখ শুরু করে ফুটেজটা আবারও দেখলেন। তার মুখেও দেখলাম ওসি সাহেবের মতো তৃপ্তির হাসি। তিনি হাসি মুখেই বললেন, আমার আর দেখার কিছুই নেই, চলেন একটু ভিকটিমের ঘরটা দেখে আসি। তারা দুজনেই ওপরে স্বামী ভাবির ফ্ল্যাটে গেলেন। আমি গেলাম তাদের পিছু পিছু। এর আগে অবশ্য ওসি সাহেব তার একজন কনস্টেবলকে বললেন সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যেতে, কেউ যেন কোনো ফুটেজ আর ডিলিট করতে না পারে। লাশের সুরলহাত প্রতিবেদন করা হয়ে গেছে। লাশটা আবার কিংসুক ভাই ভালো মতো দেখলেন। এরপর পুরো বাড়ি ঘুরে ঘুরে তল্লাশি করতে লাগলেন। তার তল্লাশির ধরন বেশ অদ্ভুত। আমি শার্লক হোমসের পার ভক্ত। শার্লক হোমসের সব গল্প পড়া শেষ করেছি ক্লাস 10-এ ওঠার আগে। জেরেমি ব্লাটের শার্লক হোমস সিরিজ দেখেছি বেশ কয়েকবার। কিংসুক ভাইয়ের অনুসন্ধান করার সাথে আমি শার্লক হোমসের মিল পেলাম। তিনি ঘরের প্রত্যেকটা কোণ ছুঁয়ে ছুঁয়ে দেখেছেন। টিভি, ক্যাবিনেট, জুতার কাভার্ড কিছুই বাদ দিচ্ছেন না। তিনি জুতার কাভার্ড খুলে বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছেন। ড্রেসিং টেবিলের আয়না দেখে মুচকি হাসছেন। বিছানার চাদর, আলনায় ঝোলানো কাপড় সব শুকিয়ে দেখছেন। একদম হইচই অবস্থা। ওসি সাহেব অবাক হয়ে বললেন, আপনি কি এভাবেই তদন্ত করেন নাকি ভাই? কিংসুক ভাই হেসে বললেন, জি স্যার। আমি চাই না কোনো ক্লু আমার হাতের মুঠোই থেকে বেরিয়ে যাক। ও আচ্ছা, তা কিছু পেলেন নাকি? পেয়েছি তো। আপনি পাননি? খুঁজছি, পেয়ে যাব। এখন বলেন, আপনার কি মনে হচ্ছে? জটিল বিষয়, সহজে জট খুলবে না মনে হচ্ছে। আপনার কি মনে হয়? আমার কাছে তো ব্যাপারটা পরিষ্কার। স্বামী বিল্ডিংয়ের বাইরে গেলেন তার বোনের বাড়ি যাওয়ার জন্য। এর মধ্যেই কোনো এক কারণে তিনি আবার বাড়ি ফিরে আসলেন। সে সময় দারোয়ান তাকে দেখতে পেল না, কারণ সে তখন বাইরে দোকানে গেছে চা খেতে। স্বামী ঘরে চলে এলেন আর সেই সময় তাকে খুন করা হলো। খুন? খুন কেন হবে? তবে আর কি হতে পারে? তাহলে খুনি পালালো কিভাবে? ঘরের দরজা জানালা তো সব বন্ধ। মেইন দরজার লক তো বাইরে থেকে বন্ধ ছিল। খুনি খুন করে দরজা বাইরে দিয়ে লক করে চলে গেছে। ওটা তো ভেতর থেকেও লক করা যেতে পারে, তাই না? ভেতর থেকে লক না করেই বাইরে থেকে লক, বোঝার তো উপায়ই নেই। তাহলে কি বলছেন এটা আত্মহত্যা? এটা সম্ভাবনার কথা বললাম। আরেকটা ব্যাপার, খুনি খুন করে চলে গেল, দারোয়ান দেখলো না কেন? সে তো আর ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে চা খাবে না, তাই না? খুনি ঢুকতে বা বেরোতে গেলে যে কোনো সময় তার সামনে পড়তে পারে। একটা ব্যাপার হলে পড়বে না। কোন ব্যাপার? যদি খুনি বিল্ডিংয়ের ভেতরের কেউ হন। কিংসুক ভাই চোখ শুরু করে বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? আপনার মতো আমিও একটা সম্ভাবনার কথা বললাম। তবে একজনের উপর আমার একটা সন্দেহ পড়েছে শুরু থেকেই। আমি একটু পরেই তাকে জিজ্ঞাসাবাদ করব। ওসি সাহেব আমাকে আর বাবাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন জিজ্ঞাসাবাদের জন্য। আব্বা চিরকালই পুলিশকে ভয় পান। এই ঘটনায় তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তার সারা শরীর ভিজে গেছে ঘামে। আমার রাশবাড়ি বাবাকে এমন চুপসে যেতে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। ওসি সাহেব বললেন, বুঝতেই পারছেন আপনাদের উপর আমার প্রবল সন্দেহ হচ্ছে, নইলে এভাবে এখানে ডাকতাম না। এবার বলেন, আপনাদের পাশের বাসাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই টের পেলেন না? বাবা বললেন, না, টের পেলে তো আমি আপনাদের আগে খবর দিতাম। না, দিতেন না যদি আপনারা নিজেরা খুন করতেন। এসব কি বললেন? আমরা খুন করতে যাব কেন ওকে? দেখেন, আমি একটা হাই স্কুলের শিক্ষক। আমাদের ফ্যামিলি খুবই রেসপেক্টেবল ফ্যামিলি।
আপনি যেসব কথা বলছেন তা চিন্তা করাও আমাদের জন্য অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ। রেসপেক্টেবল ফ্যামিলির মধ্যে থেকেও প্রচুর জঘন্য ক্রিমিনালদের বের হতে দেখেছি। যাই হোক, আপনারা শুরু থেকেই বলছিলেন স্বামী চট্টগ্রামে ওর বোনের বাসায় গেছে। এত কনফিডেন্সের সাথে কিভাবে বললেন আপনারা? ওকে তো আর কোথাও যেতে দেখতাম না, শুধু মাসে একবার ওই বোনের বাসাতেই যেত। তবু এত শিওরলি বললেন কিভাবে? দারোয়ানকে বলে গিয়েছিল তাই তাই এত শিওর হয়ে গেলেন? শিওর না হয়ে কি করব? পুলিশের জেরা চলতে থাকলো। 1 ঘন্টা পর আমরা ছাড়া পেলাম। বাবাকে দেখে মনে হচ্ছে বয়স 10 বছর বেড়ে গেছে। তিনি ছাড়া পেয়েই ছুটলেন তার জয়েন্ট সেক্রেটারি বন্ধুকে ফোন করতে। আমি দরজার বাইরে এসে দাঁড়ালাম, দেখলাম কিংসুক ভাই তখনও দাঁড়িয়ে আছেন। আপন মনে গভীরভাবে কি যেন চিন্তা করছেন। আমি গিয়ে ডাকলাম, কিংসুক ভাই। তার ধ্যান ভঙ্গ হলো। আমার দিকে বিরক্তির চোখে তাকিয়ে বললেন, কি ভাই? সাকিব আমার খুব ভালো বন্ধু। আমাকে আর আমার পুরো ফ্যামিলিকে ও খুব ভালোভাবে চেনে। আপনি ওকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ওই বলবে খুনের মতো কাজ আমাদের ফ্যামিলির কেউ করতে পারে না। কি হয়েছে? পুলিশ কি তোমাদের সন্দেহ করছে? জি ভাই, আপনি একটু ওদের বোঝান না প্লিজ। আচ্ছা আচ্ছা, বিষয়টা দেখছি। কিংসুক ভাই ওসির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিছু পেলেন? পেলে কি আপনাকে বলবো গোপন কথা? তবে আমার ধারণা আগে যা ছিল তাই। স্বামী কোনো কারণে তার ফ্ল্যাটে ফিরে এসেছিলেন, দারোয়ানরা দেখতে পায়নি। পরে বিল্ডিংয়ের কেউ তাকে হত্যা করে। আমি এখন বিল্ডিংয়ের সবার সাক্ষাৎকার নিব। আশা করি এর মধ্যেই কিছু বেরিয়ে আসবে। আর পোস্টমর্টেম রিপোর্ট দিলে তো আরও অনেক কিছুই জানা যাবে। এর মধ্যে সিসিটিভির ফুটেজগুলো চেক করা হয়ে যাবে, স্বামী কখন ফিরছিল দেখার জন্য। আচ্ছা, আপনি দেখতে থাকুন। তবে আমার মনে হচ্ছে ওদের পাশের বাসার লোকেরা দোষী না। ওদের সন্দেহ করা বাদ দিতে পারেন। কি যে বলেন? ওদের পাশের বাসায় খুন হলো আর ওরা নাকি টের পায়নি? ওদের উপরেই তো সবচেয়ে বেশি সন্দেহ আমার। ভিকটিমের বাড়ির দরজা জানালা যেভাবে শক্ত করে বন্ধ, এখানে গুলি চালালেও পাশের বাসার মানুষ টের পেত কিনা সন্দেহ। আর আমার মনে হচ্ছে খুনটা হয়েছে ভিকটিমের ঘুমের মধ্যে, তাই চেঁচামেচির সুযোগ পায়নি। তাই পাশের বাসার মানুষও জানতে পারেনি। ঘুমের মধ্যে খুন কিভাবে বুঝলেন? চুলের খোপা খুলে বেডসাইড টেবিলে রেখেছে। এখনও খোপাটা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, ওই জায়গাটাতেই আছে। সাথে কানের দুল, এটা থেকে কিছুই প্রমাণিত হয় না। ওদের উপর থেকে আমাদের সন্দেহ যাচ্ছে না। ওরা নইলে এই বিল্ডিংয়ের কেউ এই কাজ করেছে। হতে পারে। ঠিক আছে ভাই, আজ চলি, প্রচুর ঘুম পাচ্ছে, বাসায় গিয়ে ঘুমাতে হবে। আরেকটা ব্যাপার, স্বামীর মোবাইলটা তো মনে হয় পাওয়া যায়নি। না, পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। কিংসুক ভাই চলে গেলেন। পুলিশ বিল্ডিংয়ের সকলকে জেরা করলেন। 3 তলায় যে কামাল সাহেবদের বুড়ো মা থাকেন তাকেও ছাড়লেন না। কেবল 4 তলার হানিফ আঙ্কেল রেহাই পেলেন। তিনি অফিসের কাজে সপ্তাহখানেক আগে রাজশাহী গেছেন। তার স্ত্রীও সন্তান সম্ভাবনা বলে 2 মাস ধরে মায়ের বাড়িতে, তাই বাসায় কেউ নেই। পুলিশ বলে গেল হানিফ আঙ্কেল রাজশাহী থেকে ফিরলে যেন খবর দেওয়া হয়, তারও জেরা নেওয়া হবে। পরের দিনটা খুব ঝামেলার মধ্যে দিয়ে কেটে গেল। বাসার সামনে খালি সাংবাদিক আর উৎসুক জনতার ভিড়। কেউ বিল্ডিংয়ের বাইরে বেরুলেও ডজনখানেক লোক তাকে মৌমাছির মতো ছেঁকে ধরছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। এর মধ্যে বিল্ডিংয়ের সবার মধ্যে কেমন একটা আতঙ্ক বিরাজ করছে। কেউ কারো সাথে কথা বলছে না। সন্ধ্যার পর কেউ ফ্ল্যাট থেকে বের হলো না। স্বামী ভাবিদের ঠিক নিচের ফ্লোরে থাকা রেনু আন্টিরা ওই দিন বললেন তাদের নাকি মনে হয়েছে মাঝরাতে উপরের ফ্লোরের কেউ হাঁটাহাঁটি করছে। তারা আর এই বিল্ডিংয়ে থাকবেন না, খুব দ্রুত বিল্ডিং ছেড়ে চলে যাবেন। তারপরের দিন একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো আমার কাছে। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, চট্টগ্রাম যেতে পারবে এখন? আমি বললাম, কে বলছেন? কে বলছে জানা জরুরি না, জরুরি হলো চট্টগ্রামে যেতে পারবে কিনা। হ্যাঁ পারবো। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বাসার নিচে দাঁড়াও। আধা ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিচে নামলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম কিংসুক ভাই রিক্সা নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছেন। জিজ্ঞেস করলেন, চিনতে পেরেছিলা ফোনে? প্রথমে পারিনি, পরে পেরেছিলাম। প্রথমেই পারা উচিত ছিল। হতাশ হলাম। 2 ঘন্টা পর আমরা বাসে দ্রুতগতিতে চট্টগ্রাম যাচ্ছি। কিংসুক ভাই গভীর মনোযোগ দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছেন। আমিও চুপচাপ বসেছিলাম এতক্ষণ, কিন্তু বসে থাকতে ভালো লাগছিল না। জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কেন নিলেন আপনার সাথে?
কিংসুক ভাই প্রথমে কথাটা শোনেননি, পরে আবার প্রশ্নটা করতেই গম্ভীর মুখে বললেন, সাকিব বলল তুমি নাকি ডিটেকটিভ গল্পের বোকা, তাই সাথে নিলাম, কাজে লাগবে তোমাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলতে পারো। আপনি দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, বাইরে যাওয়ার অফার পেয়েছেন, সরকারি চাকরিও পেয়েছিলেন, সব ছেড়ে ছুড়ে রহস্যের খোঁজ করা শুরু করলেন কেন? এমনিতেই আর কিছু করতে ভালো লাগছিল না তাই। বুঝলাম, লোকটার মাথায় হয়তো আসলে একটু সমস্যা। সাকিব ভুল বলে নাই। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, স্বামী ভাবির ব্যাপারটা কিছু ধরতে পেরেছেন? কি জানি, একবার মনে হয় পেরেছি আর একবার মনে হয় পারিনি। ভালো কথা, তোমার কাছে স্বামীর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো, আমার মোবাইলে গত বছরের বিল্ডিংয়ের রিইউনিয়নের কতগুলো ছবি ছিল, সেগুলো ভাইকে দেখালাম। সে সময় টুটুল ভাইও দেশে ছিলেন। কিংসুক ভাই ওনার ছবি দেখে বলল, ওনার তো দাড়ি আছে, বেশ ধার্মিক ফ্যামিলি মনে হয়। ওনার ওয়াইফ তো বাইরে যাওয়ার আগে মুখ ঢাকেন। টুটুল ভাই ধার্মিক, কিন্তু ওনার বউ কিন্তু অত ধার্মিক নন। উনি মুখ ঢাকা শুরু করেছিলেন এই 1 মাস আগে। ওনাদের বাসায় বুয়া ছিল না? ছিল, 1 মাস আগে স্বামী ভাবি বুয়াকে বাদ দেন। সবই তো দেখি 1 মাস আগে শুরু হয়েছে। 1 মাস আগে কি স্পেশাল কিছু হয়েছিল? জানি না তো। উনি কিন্ডারগার্টেনে একটা চাকরি পেলেন 1 মাস আগে, এরপর থেকে ওনার এই পরিবর্তন। কিংসুক ভাই হঠাৎ করেই হেসে ফেললেন। ওনার হাসিটাই সুন্দর। বুঝলাম কিছু একটা বুঝতে পেরেছেন, কিন্তু কি যে বুঝতে পেরেছেন একটুও বুঝতে দিলেন না আমাকে। বাকি পুরোটা সময় আমরা বাইরের প্রকৃতি দেখতে দেখতে আর হাবিজাবি গল্প করতে করতে কাটিয়ে দিলাম। বাস চট্টগ্রাম পৌঁছালো। বাস থেকে নেমে রিকশায় করে আমরা হালিশহর গেলাম। এখানেই ভাবির বোনের শ্বশুর বাড়ি। ওরা আবার কিংসুক ভাইকে খুব ভালো মতোই চেনেন। ভাবির বোনের দেবর কিংসুক ভাইয়ের বন্ধু। সেই দেবরই কিংসুক ভাইকে অনুরোধ করেছিল স্বামী ভাবির খোঁজ করে দিতে। আমরা বাসায় পৌঁছে ওনাদের ড্রয়িং রুমে বসলাম। সেই মোচওয়ালা দুলাভাই এসে কিছুক্ষণ গল্প করলেন আমাদের সাথে। এরপর স্বামী ভাবির বোন এলেন। তাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। বোন মারা যাওয়াতে তার মাঝে যেমন দুঃখী দুঃখী ভাব দেখব ভেবেছিলাম, তেমনটা দেখলাম না। তবে এটা আমার অবাক হবার কারণ নয়। আমার অবাক হবার কারণ হলো অন্যটা। আমি দেখলাম আমার সামনে যেন ঠিক স্বামী ভাবি এসে দাঁড়িয়ে আছেন।